আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান পুঁজিবাজার নিয়ে ২-৩ দিনের মার্কেট নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাচ্ছি। এটা সম্পূর্ণ আমার মতামত। আমার মতামতের সাথে আপনারা একমত না হতে পারেন। ভয়ংকর এক মার্কেট দেখতেছে বিনিয়োগকারীরা। আমি মনে করি যে কমিশনের যে চেয়ারম্যান আছে রাশেদ মাকসুদ, সে আসলে কারসাজির সাথে জড়িত থাকতে পারে, সম্ভাবনা বেশি। কেন বেশি? তার একটা ব্যাখ্যা আমার মতো করে আমি বলার চেষ্টা করব। আইসিবির চেয়ারম্যানের আজকে ২১ টেলিভিশনে ওনাকে ডাকা হয়েছে। উনি কিছু কথা বলছে যে যে ১০,০০০ ১৫,০০০ কোটি টাকার বিষয়ে, ওই বিষয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন। ওই বিষয়ে একটু কথা বলবো। আর হচ্ছে আপনাদের এই মুহূর্তে কী করা উচিত, এই মার্কেটে এখন যে পজিশনে আছেন, আপনার পোর্টফোলিও বা যে অবস্থায় আছে, কী অবস্থায় আছে সেটা একটু বলার চেষ্টা করব। প্রথমে আসি রাশেদ মাকসুদ। দেখেন, গতকালকে যখন সে এই প্রেস রিলিজটা দিল যে বিও অ্যাকাউন্টের ফি কমানো, তারপরে যে মনে হচ্ছে যেন দেখতে সুন্দর মনে হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে, সে আসলে জানতো আজকে মার্কেটের এই ভয়ঙ্কর পরিণতি হবে, ৬০-৭০ পয়েন্ট পড়ে যাবে। এটা সে জানতো। সে জানতো বিদায় গতকালকে মুখপাত্রকে দিয়ে একটা জাস্ট রিলিজ দিয়ে দিল, যাতে মার্কেটে এটা আসে যে আসলে তারা অনেক বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে। এটাই প্রমাণ করে, তার গতকালকের ফ্রেশ রিলিজটাই প্রমাণ করে সে আজকের ঘটনা, আজকে যেটা হলো বা গত কয়েকদিন যেটা হলো, এটা মোটামুটি এখন পরিষ্কার যে সে এগুলোর সাথে জড়িত আছে। কারণ বাংলাদেশ ব্যাংক থেকে এই চিঠিটা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে ২১ তারিখে। অবশ্যই ২১ তারিখের ঘটনা আজকে ২৭, ২৮, ২৮ তারিখে এসে তো নিউজ করা, এটা তো ২১ তারিখে করতে পারতো। আজকে করার দরকার কী ছিল? ২২ তারিখে দিতে পারতো। অনেক দিন গেছে তো, দেয় নাই তো। তার মানে জেনে শুনে বুঝে, সবাই মিলে একসাথে বসে ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর আজকে এটাকে মার্কেটে ছাড়া হয়েছে নিউজটা। তো অসভ্যতামের চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ ব্যাংকে জানে না যে আমি যদি ১৮টা ব্যাংকের ব্যাপারে নিউজ দিই মার্কেট কতটুকু নিচে আসতে পারে? জানে। রাশেদ মাকসুদ কি জানে না? জানে। যারা ডিভিডেন্ড দিতে পারবে না, আপনি হোক, তারা তাদের রেকর্ডেটের পরে গিয়ে পড়ুক, অসুবিধা কী আছে? এত একসাথে ফালানোর দরকার কী ছিল? পড়ুক, অসুবিধা কী? আমার কথা হচ্ছে যে এগুলোর সাথে সরাসরি কমিশনের লোকজন জড়িত, এতে কোনো সন্দেহ নাই। তার গতকালকের রিলিজটাই প্রমাণ করে যে সে আসলে মার্কেট আজকে এই ভয়ঙ্কর পতনের দিকে যাবে। তার আসলে পদত্যাগ তো করা উচিত, তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এই লোকটাকে। তার একটা কথা মনে রাখা উচিত যে তার ইমিডিয়েট যে কমিশনের চেয়ারম্যান, সে কিন্তু জেলে। সুতরাং রাশেদ মাকসুদের উচিত চিন্তা ভাবনা করা, আসলে সে কোথায় যাবে বা কী করবে। আমি মনে করি ডক্টর ইউনূসের সরকারকে কেউ মনে না রাখলেও পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা এখন আছেন মার্কেটে, তারা যুগের পর যুগ মনে রাখবে, কোনো সন্দেহ নাই। আইসিবির ব্যাপারে যদি আসি, উনি আজকে ২১ টেলিভিশনে আসছে আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ কিছুক্ষণ আগে বিকাল দিকে। তো উনি যেটা বলার চেষ্টা করতেছে, উনি দুইটা কথা বলছে। একটা হচ্ছে ব্যাংকের সুদ বাড়ছে। বুড়ো মানুষেরই একটা সমস্যা, সারাক্ষণ শুধু ব্যাংকের সুদ নিয়ে থাকে। এই কারণে মার্কেট থেকে টাকা নিয়ে নাকি লোকজন ব্যাংকে রাখছে সুদ খাওয়ার জন্য। আপনারা কেউ রাখছেন? আমার মনে হয় না। আমার ভিডিও যারা শোনেন তারা কেউ পুঁজিবাজার থেকে টাকা তুলে, আপনারা তো টাকা তুলে নেয় নাই আমি যতটুকু বুঝতেছি। কারণ আপনি তুলবেন কেন? আপনি দেখা গেছে আপনার ১ কোটি টাকা ছিল, সেটা হয়ে গেছে ৫০ লাখ টাকা। তো আপনি ৫০ লাখ টাকা তুলে কি ওই ব্যাংকে সুদ খাওয়ার জন্য রাখবেন? না, আপনি এখানে ঠিক আছে কমসে কমে থাক। সবাই তো এই চিন্তায় আছেন যে কমসে কমুক, অসুবিধা না, আমি রাখবো। সবাই তো শেয়ার ধরেই রাখছে। তাহলে আবু আম্মা সাহেব এগুলো কোত্থেকে পায়? যাই হোক, এগুলো ওনার কথা। তো উনি একটা বিষয় বলছে যে ১০,০০০ কোটি টাকার, এই যে ১৫,০০০ কোটি টাকা আমি যে ভিডিও দিয়েছিলাম, ওই বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে ২১ টেলিভিশনের উপস্থাপক। তো উনি যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে উনি গভর্নমেন্টের সাথে কথা বলছে এবং যে পর্যায়ে উনি গেছে, আশা করা যায় যে হয়তো গভর্নমেন্ট ১০,০০০ কোটি টাকার একটা অ্যারেঞ্জ করতে পারে। এরকম ঘোষণা হয়তো গভর্নমেন্ট থেকে আসতে পারে। উনি আশা করে যে উনি বলছেন আমি যতটুকু পর্যন্ত গিয়েছি তাতে আমি আশাবাদী যে খুব দ্রুত এই বিষয়গুলো একটু আসবে এবং বাজেটেও পজিটিভ কিছু আসতে পারে। তো উনি বলতেছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে
মার্কেট কিন্তু দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে। যেটা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওই দিন জানাজা পড়লেন না, মোটামুটি দাফন কাফন হয়ে গেছে। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো আগামীকালকে ওনার সাথে বৈঠক আছে এবং ডক্টর আনিসুজ্জামানের সাথে বৈঠক আছে। মানে কি বলবো এই মানুষগুলোকে, কি বলা যায় এদেরকে। যাই হোক, আইসিবির বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আমার ব্যক্তিগত ধারণা যে টাকা পাইতে পারে, তবে আইসিবিও চাচ্ছে যে টাকাটা তাতে আইসিবিকে না দিয়ে আইসিবি হয়তো অপারেশনে থাকলো, কিন্তু একটা স্বতন্ত্র কমিশন গঠন করে যাতে গভর্নমেন্ট টাকাটা দেয়। এখন এটা কি আসলে মানে নিউজ মার্কেটে ছাড়ার জন্য যে মানে আইসিবি টাকা পাবে এই জন্য? এইসব ওষুধে কাজ হবে না। মার্কেট মেকার নিয়ে আসতে হবে, আর না সরাসরি গল্প না করে টাকা মানে সরাসরি আইসিবির মাধ্যমে হোক বা সরাসরি সরকার এখানে সংযুক্ত হতেই হবে। অপশন দুইটা। তবে মার্কেট মেকাররা এখন আর রাশেদ মাকসুদ থাকা অবস্থায় মনে হয় না মার্কেটকে আর সাপোর্ট দেবে। তারা খুবই ক্ষুব্ধ, সেটা গতকালকের মিটিংয়ে বোঝা গেছে, প্রাক বাজেট আলোচনায়। যাই হোক, এখন আগামীকালকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বৈঠক। আপনারা ভিডিওটা শেয়ার করবেন। এই জন্য ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠনের যিনি নেতা আছেন সভাপতি, উনি একজন সরকারি কর্মকর্তা, তো ওনার কাছে ওনার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি। উনি এদের কাছে, কমিশনের কাছে বা ডক্টর আনিসুজ্জামানের কাছে ব্যাখ্যা চাইতেই হবে যে মার্কেট কেন পড়তেছে এভাবে কি পৃথিবীর কোনো মার্কেট পড়ছে কিনা, ওনাদের কাছে উদাহরণ আছে কিনা, এরকম কোনো মার্কেট পৃথিবীতে পড়ছে কিনা আদৌ এখন উদাহরণ আছে কিনা, এবং কমিশনের কাজ কী। এদের সাথে বসে আসলে আপনাদের সাথে আমি বলি কি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে আগামীকালকের বৈঠকটা হচ্ছে আইওয়াস। এটা হচ্ছে জাস্ট একটা আপনাদেরকে সান্ত্বনা দিবে, আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, কোনো সমস্যা নাই, আমরা আছি, এই বিষয়গুলো বলার জন্য। এর বাইরে কিন্তু কিছু না। আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন আপনারা কি করবেন, যারা আমার ভিডিও শুনেন বা যারা আসলে মার্কেটে আছেন। আপনাদের ব্যাপারে আমার দুইটা পরামর্শ। একটা হচ্ছে, যদি আপনার 10% থেকে 15% এর ভিতরে যদি আপনার ট্রেডিং স্টকগুলোতে লস থাকে, তাহলে আপনি ক্যাশ করে বের হয়ে আসেন। আবার যদি এমন হয় আজকের দিনেও আপনার কোনো স্টকে 1%ও 1-2% লস আছে, 50% টাকা, ধরুন 50%, ধরুন আপনার 10 লাখ টাকা আছে, 5 লাখ টাকার মধ্যে আপনার ধরেন 15% করে লস আছে 5 লাখ টাকার, আবার 5 লাখ টাকা শেয়ারে দেখা গেছে 1-2% লস আছে। এক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করুন। যদি একটু টান দেয়, ওই যে 1-2% লস যে স্টকগুলো আছে সেগুলো যদি একটু টান দেয়, 2-3% যায়, জাস্ট আপনার লস যদি না হয়, প্রফিট যদি হইলো, না হলে সমান হলে ওগুলো সেল করে ক্যাশ করে রাখেন। ওই 5 লাখ টাকা ক্যাশ করে রাখেন, আর যে 10-15% 20% যেগুলোর দাম কমে গেছে আপনি ওগুলোকে অবজারভেশনে রাখেন। এখন আর নতুন করে কোনো স্টক এন্ট্রি না নিয়ে 5 লাখ টাকা ক্যাশ করে রেখে দেন। মার্কেট পড়ে শেষ হয়ে যাওয়ার পরে একদম আর নতুন করে কোনো এন্ট্রি নেওয়ার দরকারই নেই। একদম মার্কেট পড়ে শেষ হয়ে যাওয়ার পরে আপনার যে ওগুলো কোথায় গিয়ে থামে সেখানে অ্যাভারেজ করবেন। অ্যাভারেজ করে তখন যখন উপরের দিকে মার্কেট যাবে, তখন আসলে আস্তে আস্তে বাই সেল করে করে আপনার ওই পোর্টফোলিওটাকে কিছুটা রিকভার করতে পারবেন। সব টাকা দিয়ে আপনার এই মুহূর্তে শেয়ার কেনার কোনো স্কোপ নাই। পরিষ্কার কথা, একেবারে পরিষ্কার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কারো কাছে কোনো ক্যাশ টাকা নাই, এটা আমি বুঝি। কারণ এটা নেশার মতো কাজ করে। নিজের কাছে যা আছে তা তো বিনিয়োগকারীরা নিয়ে আসছে, পারলে ধার করে কর্জ করে অন্য কারো কাছ থেকে নিয়ে এসে সব, এটা মার্কেটের নেশার এরকমই, বিনিয়োগকারীরাও এরকমই করে। ইমোশনালি এখানে আসে, এসে মানে সিস্টেমের বাহিরে গিয়ে ট্রেড করার চেষ্টা করে, তখন ক্ষতিগ্রস্ত হয় আর কি। সেটা হচ্ছে মূল কথা। তো এই পতন এখন সিস্টেমের ভিতরে থেকেও এখন যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত। এখানে এই মুহূর্তে এমন কেউ নাই যে এখানে আসলে মানে লসে নাই। এক ভাই বলছিলেন, প্রশ্ন করছিলেন যে আপনারা মনে অনেক লসে আছেন, এরকম কি একটা উনি বলছিল। উনি মনে পৃথিবীতে আজকে জন্মগ্রহণ করছে। আর আবার আরেক ভাই বলার চেষ্টা করছেন যে মার্কেটের পতনের জন্য দায়ী হচ্ছে রাশেদ মাকসুদ, অর্থ উপদেষ্টা, আর হচ্ছে ইউটিউব যারা করে, মানে আমরা যারা ভিডিও করি তারা। কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা কী সিদ্ধান্ত নেবে তারা বুঝতে পারতেছে না। আমাদের কথার উপর যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে মার্কেটে আপনার থাকার দরকার না, আপনি মার্কেট থেকে বের হয়ে যান। ওই ভাইকে আমি বলতেছি।
মার্কেট থেকে বের হয়ে যান। আপনার যোগ্যতাই নাই এই মার্কেটে থাকার। আমার সিদ্ধান্তের উপর আপনি সিদ্ধান্ত নেবেন কেন? আপনি জেনে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। এখানে ভিডিও করবে, এটা অনলাইনের যুগ, এখানে শত শত ভিডিও হবে, লক্ষ লক্ষ ভিডিও হবে, লক্ষ 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 ধরনের কথা বলবে। আপনি যদি প্রবলেম মনে করেন আপনি দেখা ছেড়ে দেন, আপনি দেখবেনও আবার কমেন্টও করবেন যে তারা দায়ী, তাহলে আপনি দেখার দরকার কি? দেখার দরকার নেই। এখানে স্মার্টনেস দেখানোর কোনো সুযোগ নেই মার্কেটে। এমনিতেই প্রত্যেকেই মানে মানসিকভাবে খুবই অস্থিরতার মধ্যে আছে। এখানে পণ্ডিতি দেখাতে আসার কোনো কারণ নাই পণ্ডিতি দেখানোর। এখানে যারা আছে পুঁজিবাজারে বিনিয়োগকারী, এর মধ্যে 95 জন শিক্ষিত লোক, ঠিক আছে? শতকরা 95 জন, কেউ কারো থেকে কম বুঝে না। আমি যদি মনে করি আমি সবচেয়ে বেশি বুঝি, আবার আপনারা কম বুঝেন, এটা মনে করার আমার কোনো কারণ নাই। আমার থেকে আপনারা অনেকে আছেন বেশি বুঝেন, আবার আপনার থেকে আরেকজন আছে আরও বেশি বুঝে। এটাই পৃথিবীর সিস্টেম। কেউ কারো থেকে কম বুঝে না, প্রত্যেকের সাথে মাথা একটা আছে। তো সুতরাং আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনাদের মতো নেবেন, কিন্তু নিজে যখন অ্যাগ্রেসিভ ট্রেড করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন তখন মানে আরেকজনের ঘাড়ের উপরে দৌড় দিয়ে নিজে চলে যাচ্ছেন, এগুলো হবে না, এগুলো করা উচিত না। যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে যাদের কাছে ক্যাশ আছে চুপ থাকুন, আর যদি পোর্টফোলিও যদি যে শেয়ারগুলো অনেক বেশি লসে আছে সেগুলো থাকুক, আর কম লসে যেগুলো আছে 2-3% বা সেগুলোকে আপনারা আসলে সেল করে দিয়ে ক্যাশ করে রাখুন। কোনো এক সময় যেগুলো এখন পড়তেছে বেশি লস আছে সেগুলোকে যাতে আপনারা অ্যাভারেজ করতে পারেন, তাহলে আপনারা খুব দ্রুত এখান থেকে বের হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আর কোনো শেয়ার কেনার কোনো স্কোপে নাই, এই মুহূর্তে শেয়ার কেনার কোনো স্কোপ নাই, কারণ এটা কোথায় গিয়ে ইন্ডেক্স কোথায় গিয়ে থামে এটা বলা মুশকিল। এখানে টেকনিক্যাল অ্যানালিস্টটা এখন কোথায়? টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করেন এখন কাউকে আছে মাঠে, কাউকে এখন আর মাঠে পাওয়া যাবে না। একজনকেও মানে কোনো কথা বলার মতো এখন আর কেউ না, সান্ত্বনা দেওয়ার মতো এখন আর তাদেরকে মাঠে পাওয়া যাচ্ছে না। আবার মার্কেট একটু ভালো হোক, তখন অ্যানালাইসিস শুরু হয়ে যাবে। রেখা এই দিকে গেছে, রেখা দক্ষিণ দিকে গেছে, রেখা উত্তর দিকে গেছে, পশ্চিম দিকে গেছে, শুরু হয়ে যাবে। এগুলা দিয়ে হবে না মার্কেটে। এখনও আজকের দিনেও আমি দেখাতে পারবো কিছু স্টক পড়ে নাই, ঠিক মানে চুপচাপ আছে। এবং আজকের দিনেও মানে এই সময়, এই ভয়ঙ্কর সময়, এই যে পতনে এখনও কিছু স্টক চুপচাপ বসে আছে, হয়তো 4%, 5%, 6% পড়ছে। আসলে দিন শেষে ওই ধরনের স্টকগুলোতে থাকতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, আপনারা ধৈর্যহারা হবেন না, একটু অপেক্ষা করুন। আসলে অন্ধকারের পরে তো আলো আসে, আমরা সেই অপেক্ষায় থাকব। মানসিকভাবে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম।